আসসালামু আলাইকুম। মেকানিক্যাল পাওয়ার আরএসসি অটোমোবাইল ডিপার্টমেন্টে তোমরা যারা তৃতীয় সেমিস্টারে আছো, তোমাদের এই সেমিস্টারে তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট হিসেবে রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টস একটি বই আছে। তো আমরা সেই বইয়ের ফার্স্ট চ্যাপ্টার সম্পর্কে আজকে কিছু একটু আলোচনা করব এবং আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে এই অধ্যায়টা শেষ করব। সো তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই কে কোথা থেকে ক্লাস করতেছো কমেন্টে একটু জানাই দিও আমাকে, ঠিক আছে? আর ক্লাসটি কেমন লাগছে সেটা একটু জানাই দিবা। তো আজকে আমাদের রেফ্রিজারেশন সাইকেলস অ্যান্ড কম্পোনেন্টসের ফার্স্ট চ্যাপ্টারের প্রথম ক্লাস, ঠিক আছে? তো ফার্স্ট চ্যাপ্টার আমাদের কি বলছে, কনভেনশনাল অ্যান্ড নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল। আমরা যদি বলি যে রেফ্রিজারেশনটা কি আসলে, আমরা রেফ্রিজারেশন সাইকেল পড়বো, তো সেই ক্ষেত্রে আমাদের রেফ্রিজারেশন জানতে হবে। তো আমাদের রেফ্রিজারেশনটা কি আসলে, রেফ্রিজারেশন বা হিমায়ন। রেফ্রিজারেশন বা হিমায়ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো একটা স্থানের হতে অপ্রয়োজনীয় যে তাপমাত্রা আছে সেটা কমানোর পদ্ধতিকে আমরা রেফ্রিজারেশন বলি। অর্থাৎ তুমি ধরো তোমার এইটা ধরো তোমার বাড়ি, এটা তোমার রুম, ধরো সাপোজ এটা তোমার রুম। তোমার রুমের ভেতরে তোমার বাইরে হচ্ছে টেম্পারেচার এখন হচ্ছে প্রচুর গরম এখন, তো টেম্পারেচার ধরো 35 সেন্টিগ্রেড টেম্পারেচার। তো এখন তুমি রুমের ভিতরে 35 যদি রাখো তবে তোমার অনেক বেশি গরম লাগতেছে। তো আমি একটা এসি লাগাইলাম, ধরো আমি একটা এসি লাগাইলাম, তো বাইরে ধরো এসি যারা লাগানো থাকে বাইরে একটা পার্ট থাকে এরকম, ঠিক আছে, এবং ভেতরে একটা রুমের ভেতরে একটা এরকম পার্ট লাগানো থাকে, এখান থেকে আমরা ঠান্ডা হাওয়া পাই, ঠিক আছে? তো আমাদের রুমের ভেতরে ধরো আমি রুমের ভেতরে টেম্পারেচার রাখবো কত, টেম্পারেচার রাখবো আমরা হচ্ছে টি আর সমান, ধরো আমরা ভাবলাম যে 30 সেন্টিগ্রেড তাপমাত্রা রাখবো, 30 সেন্টিগ্রেড তাপমাত্রা মেনটেন করবো। অর্থাৎ রুমের ভিতরে তাপমাত্রা থাকবে 30, বাট রুমের বাইরে থাকছে কত, 35। তো এই যে আমি রুমের ভেতরটা একটা স্থান যদি ধরি বা কন্ট্রোল ভলিউম ধরি, তাহলে এর ভেতরে যে তাপমাত্রা আমি কমায় ফেলতেছি, কমায় একটা নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতেছি, এটাই মতো রেফ্রিজারেশন। তো তোমাদের রেফ্রিজারেশন বা হিমায়ক বলতে কি বলতেছে, হিমায়ন বলতে যে কোনো স্থানের অপ্রয়োজনীয় তাপ অপসারণ করে ওই স্থানের তাপমাত্রা কমানোর প্রক্রিয়াকে রেফ্রিজারেশন বলে। তো এখন এই যে আমার তাপমাত্রা কমাইতেছে, আমি তাপমাত্রা কমাইতেছি এই রুমের থেকে, আমি তাপমাত্রা কমাইতেছি, এটা কার মাধ্যমে কমাই? একটা আমাদের হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল আছে। তো রেফ্রিজারেশন সাইকেল আমরা একটু পরে যাব। তার আগে এই যে আমাদের তাপমাত্রা কমাইতেছে, এইটা এখানে আমরা ইউজ করি রেফ্রিজারেন্ট, অথবা আমরা বলি কি হিমায়ক, রেফ্রিজারেন্ট বা হিমায়ক। তো রেফ্রিজারেন্ট বা হিমায়ক কি? রেফ্রিজারেন্ট বা হিমায়ক হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের লিকুইড যা তোমার হচ্ছে কোনো স্থান থেকে বা কোনো একটা বস্তু থেকে তাপ অপসারণের জন্য ব্যবহার করা হয় আমাদের। তো আমরা কি বলছি, হিমায়ক বা রেফ্রিজারেন্ট এটি এক ধরনের প্রবাহী যা কোনো স্থানের বা বস্তু থেকে তাপ অপসারণের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা এই রেফ্রিজারেশনটা কি করতেছি, রেফ্রিজারেশন যে তাপমাত্রা কমাই দিচ্ছি, এটা কার মাধ্যমে কমাই দিচ্ছি, আমরা রেফ্রিজারেন্টের মাধ্যমে কমাই দিচ্ছি। তো এখন আমাদের এরপরে আসছে আমরা কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল। কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল আমরা নন কনভেনশনালে পড়ে যেতেছি। হ্যাঁ, এখন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেলটা কি আসলে? কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল হইতেছে আমাদের রেফ্রিজারেশন যে সিস্টেমগুলো আছে বা রেফ্রিজারেশন সাইকেল যেগুলো আছে সেইগুলোর ভিতরে তুমি যেই সব সাইকেল বা সিস্টেমগুলো অত্যাধিক বেশি ব্যবহার করো, অনেক বেশি আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা বলি কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল। আর নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হচ্ছে আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে যেই সকল সাইকেল সমূহ বা যে সকল চক্রগুলো আমাদের অপেক্ষাকৃত কম ব্যবহার হয় সেগুলোকে আমরা নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল বলি। তো আমরা কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বলতে কি বুঝাই? কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বলতে হিমায়ন পদ্ধতিতে অথবা রেফ্রিজারেশন পদ্ধতিতে যেই সকল চক্র বা সাইকেল সমূহ বেশি ব্যবহৃত হয় তাদেরকে আমরা কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল বলি। তো এর ভিতরে কে কে থাকতে পারে? এর ভিতরে ধরো তোমার আছে ভিসিআরসি, তারপরে ভিএআরসি, ঠিক আছে? এখন এই ভিসিআরসি কি আসলে? ভিসিআরসি হচ্ছে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভ্যাপার অ্যাবজর্বেশন রেফ্রিজারেশন সাইকেল, এটা শর্ট ফর্ম হচ্ছে ভিসিআরসি এবং ভিএআরসি, ঠিক আছে? তো এরপরে আসছে আমরা নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম বলতে হিমায়ন পদ্ধতিতে যেই সকল চক্র বা সাইকেল সমূহ অপেক্ষাকৃত কম ব্যবহার হয়ে থাকে তাদেরকে মূলত আমরা কি বলি? তাদেরকে আমরা হচ্ছে মূলত নন কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল বলি। যেমন ধরো যে বেসিক আইস রেফ্রিজারেশন সিস্টেম আছে, থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম আছে, ইভাপোরেটিভ রেফ্রিজারেশন সিস্টেম আছে, ড্রাই আইস রেফ্রিজারেশন সিস্টেম আছে। তো আজকে আমরা এরপরে যেটা আজকে হচ্ছে আমরা এই যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল যেটা আছে তোমাদের রচনামূলক কোশ্চেনের জন্য এর ব্লক ডায়াগ্রাম,
এর সংক্ষিপ্ত কোশ্চেনের জন্য এর পিএইচ ডায়াগ্রাম এবং পাশাপাশি হচ্ছে বিসিআরসির হচ্ছে যে আমাদের কার্যপ্রণালী আছে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার বলো সেকেন্ড চ্যাপ্টার বলো এই কোশ্চেনটা কিন্তু 2টা অধ্যায় আছে। তা আমরা আজকে এই কোশ্চেনটা হচ্ছে আমরা সলভ করব। এরপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে তখন আমরা ভ্যাপার অবজারভেশন রেফ্রিজারেশন সাইকেল সলভ করব। তো চলো আমরা একটু দেখি। তো রেফ্রিজারেশন আমরা হচ্ছে রেফ্রিজারেশন, রেফ্রিজারেন্ট, কনভেনশনাল রেফ্রিজারেশন সাইকেল বা সিস্টেম, নন কনভেনশনাল রেফ্রিজারেশন সিস্টেম পড়ছি। এবার আমরা একটু দেখব রেফ্রিজারেশন সাইকেল কি আসলে। রেফ্রিজারেশন সাইকেল পড়ার আগে তোমাদের একটু সাইকেল সম্পর্কে বলি। তোমাদের যদি হচ্ছে থার্ড সেমিস্টার থার্মোডাইনামিক্স থাকতো তাহলে অনেক বেশি বেটার হতো। তোমরা যারা পাওয়ার আর এসে অটোমোবাইল আছো তোমাদের কিন্তু থার্মোডাইনামিক্স আছে এই সেমিস্টারে, হ্যাঁ। তো থার্মোডাইনামিক্স তোমরা সাইকেলটা খুব ভালো মতো পড়তে পারবা। তো থার্মোডাইনামিক সাইকেল যদি আমি বলি সাইকেল কি আসলে, সাইকেল হচ্ছে পরপর কতগুলো সুনির্দিষ্ট কম্পোনেন্টের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সব পরে যদি আবার পুনরায় আগের অবস্থানে ফেরত আসে তবে সেই সম্পূর্ণ পথকে আমরা একটা সাইকেল বলি, ঠিক আছে। তাহলে আমাদের রেফ্রিজারেশন সাইকেল কি বলতেছে, আমাদের রেফ্রিজারেশন সাইকেল হচ্ছে আমরা প্রথমে বলছি কি আমাদের এই যে আমাদের তাপমাত্রা কমাইতেছে বা ঠান্ডা করতেছে এটা কি করে রেফ্রিজারেন্টের মাধ্যমে করি আমরা। তো বলছে কোনো রেফ্রিজারেন্ট যদি পরপর কতগুলো কম্পোনেন্টের ভেতর দিয়ে গমন করার সময় কখনো তরল অথবা কখনো সুপারহিটেড স্টিম অথবা কখনো ভ্যাপার ফেজে কনভার্ট হয়ে আবার পুনরায় পূর্বের অবস্থানে ফেরত আসে, তবে এই পুরো পথটাকে আমরা একটা রেফ্রিজারেশন সাইকেল বলতে পারি। তো তোমাদের সংজ্ঞাতে কি বলছে আমাদের যে রেফ্রিজারেশন সাইকেল কোনো রেফ্রিজারেন্ট যদি একটি নির্দিষ্ট অবস্থা হইতে, তার মানে একটা নির্দিষ্ট অবস্থা হইতে সে যাত্রা শুরু করবে। ধরো যে আমি এখান থেকে যাত্রা শুরু করছি, এখান থেকে যাত্রা শুরু করছি এইখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসছি, ঠিক আছে। ধরো তোমার এটা হচ্ছে বাড়ি, তোমার হচ্ছে এটা বাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে টি স্টল, ঠিক আছে। এটা তোমার হচ্ছে কলেজ, এটা তোমার কলেজ, হ্যাঁ। তো তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে হোস্টেল আর এই রাস্তা দিয়ে তুমি বাড়ি আসবা, হ্যাঁ। এখন মনে করো যে তুমি এখান থেকে যাত্রা শুরু করলা, দেন চায়ের দোকানে গিয়ে চা খাইলা, দেন কলেজে গেলা, তুমি ক্লাস করলা, দেন হোস্টেলে থেকে গেলা। তুমি যাত্রা শুরু করছিলে কোথা থেকে, বাড়ি থেকে। তুমি কি বাড়িতে ব্যাক করছো, করো নাই, তাহলে এটাকে আমরা সাইকেল বলতে পারি না। বাট তুমি যদি ধরো বাসা থেকে গিয়ে চা খেয়ে কলেজ থেকে ক্লাস করে হোস্টেলে দেখা করে বন্ধুদের সাথে আবার বাসায় পুনরায় ফেরত আসো, তবে এই যে পুরো পথ এইটাকে আমি একটা সাইকেল বলতেছি, ঠিক আছে। এই সময় মনে করো তুমি হচ্ছে বাসায় যখন ছিলা তখন ছেলে হিসেবে ছিলা, তারপরে চায়ের দোকানে গেলা তখন হচ্ছে কাস্টমার হিসেবে গেলা, কলেজে গেলা তখন কি স্টুডেন্ট হিসেবে ক্লাস করলা, তারপরে হোস্টেলে যখন গেলা ফ্রেন্ডের সাথে তুমি বন্ধু হিসেবে আড্ডা দিলা, দেন আবার বাসায় ছেলে হিসেবে ফেরত আসলা। তো দেখো তুমি অনেকগুলো কম্পোনেন্টের ভিতর দিয়ে গেছো, বাট কি হয়েছে তুমি হচ্ছে এক একটা জায়গাতে এক একটা ক্যারেক্টার প্লে করছো, ঠিক আছে। তো এটাই বলতেছে যে কোনো রেফ্রিজারেন্ট, তো তোমাকে আমি রেফ্রিজারেন্ট কনসিডার করলাম, তুমি হচ্ছে একটা রেফ্রিজারেন্ট ধরো। তো বলতেছে কোনো রেফ্রিজারেন্ট যদি একটি নির্দিষ্ট অবস্থা হতে যাত্রা শুরু করে বিভিন্ন কম্পোনেন্টের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় কখনো তরল এবং কখনো সুপারহিটেড স্টিম বা সুপারহিটেড ভ্যাপার তৈরি হয় এবং পুনরায় ওই নির্দিষ্ট অবস্থায় ফেরত আসে, তবে তাকে রেফ্রিজারেশন সাইকেল বলে। তবে তাকে কি বলে, রেফ্রিজারেশন সাইকেল বলে। তো আশা করি তোমরা রেফ্রিজারেশন সাইকেল কাকে বলে সেইটা খুব সুন্দর মতো লিখতে পারবা। তো এই যে তোমাকে এক্সাম্পল দিলাম এইটা কিন্তু আমাদের ভিসিআরসির সময় লাগবে, ঠিক আছে। আমাদের ভিসিআরসি যদি আমি বলতে যাই, আমাদের ভিসিআরসি ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ঠিক আছে। তো আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল এর কার্যপ্রণালী আমরা আলোচনা করব। তার আগে একটু এই জিনিসটা দেখি, ব্লক ডায়াগ্রামটা দেখবো আমরা, পিএইচটিএস কিভাবে অঙ্কন করব সেইটা দেখবো আমরা। এরপরে হচ্ছে আমরা যাব কার্যপ্রণালীতে, ঠিক আছে। তো ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে আমাদের টোটাল কম্পোনেন্ট থাকে, মেইন কম্পোনেন্ট হচ্ছে 4টা। একটা হচ্ছে তোমার কনডেন্সার, একটা হচ্ছে এক্সপ্যানশন ভালভ বা থ্রটলিং ভালভ বলতে পারো, ঠিক আছে। তোমরা যখন ইংলিশ রাইটারের বই পড়ো তখন থ্রটলিং ভালভও থাকতে পারে। তারপর হচ্ছে ইভাপোরেটর আর একটা হচ্ছে তোমার কম্প্রেসর। এই টোটাল 4টা কম্পোনেন্ট আমাদের থাকে, ঠিক আছে। তো 4টা কম্পোনেন্টের ভেতরে আমরা যদি একটু বর্ণনাগুলো দেখতে যাই, যে আমাদের কনডেন্সার যদি আমি একটু বর্ণনা করতে যাই, কনডেন্সারটা আসলে আমাদের কি, হ্যাঁ। কনডেন্সার হচ্ছে কি করে, আমাদের কনডেন্সার হচ্ছে এই যে আমাদের রেফ্রিজারেন্ট যে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করে আমাদের তাপমাত্রা স্থানান্তর করতেছে, তো এই যে আমাদের এই রেফ্রিজারেন্টের হচ্ছে তাপমাত্রাটাকে কি করে কমিয়ে ফেলে, রেফ্রিজারেন্টের তাপমাত্রা কি করে কমিয়ে ফেলে এবং রেফ্রিজারেন্ট বা হিমায়ককে বাষ্প থেকে তরলে রূপান্তর করে, ঠিক আছে। এইটা তোমার কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে থার্মোডাইনামিক্সে তোমরা প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে। তারপরে এই যে এক্সপ্যানশন ভালভ আমাদের কি করে,
এক্সপ্যানশন ভালভের যদি কাজগুলো দেখতে যাই আমরা, এক্সপ্যানশন ভালভ হচ্ছে রেফ্রিজারেন্ট, এই যে যখন তোমার রেফ্রিজারেন্ট হচ্ছে তোমার কনডেন্সার থেকে কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে আমাদের প্রেশারটাকে স্থির রেখে যখন আমাদের বাষ্প থেকে লিকুইডে কনভার্ট করবে, এরপর হচ্ছে আমাদের আসে এক্সপ্যানশন ভালভে। তো এক্সপ্যানশন ভালভ কী করে? এই এক্সপ্যানশন ভালভ তোমার এই যে রেফ্রিজারেন্ট দেখতেছো, এই রেফ্রিজারেন্টের হচ্ছে প্রেশারটাকে ড্রপ করে। এই রেফ্রিজারেন্ট কী করে? রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে আনে, ঠিক আছে। আবার এর যে প্রেশার ডিফারেন্স, এইটাকে হচ্ছে কি সে মেনটেন করে। তাহলে আমরা লিখতে পারি কি, যে হিমায়নের চাপ নিয়ে আসে, তারপরে আমাদের প্রেশার ডিফারেন্স মেনটেন করে। এইখানে আমাদের হচ্ছে এখানে এক্সপ্যানশন ভালভ বা থ্রটলিং ভালভে আমাদের এখানে থ্রটলিং প্রসেস কাজ করে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আমাদের থার্মোডাইনামিক্স যে প্রসেসগুলো আছে, এখানে থ্রটলিং প্রসেস বলে কোনো কথা নেই। এই জন্য আমরা এটাকে বলি এক্সপ্যানশন ভালভকে আমরা বলতেছি কি, যে আইসেন্ট্রপিক প্রসেসে কাজ করে। ওকে, আইসেন্ট্রপিক প্রসেসে কাজ করে, ছোট্ট করে একটু লিখে রাখবা, আইসেন্ট্রপিক প্রসেসে এনট্রপি স্থির থাকে। একে আমরা এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তো আমাদের দুইটা কম্পোনেন্ট সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া পাইছি, আর দুইটা কম্পোনেন্ট আছে আমাদের, তো সেই দুইটা কম্পোনেন্ট আমরা দেখব। সো ইভাপোরেটর কি করে? আমাদের ইভাপোরেটর হচ্ছে যে এই যে কোনো একটা স্থান থেকে তোমাদের তাপ শোষণ করে, কোনো একটা স্থান থেকে কি করে? তাপ শোষণ করে। কোনো একটা স্থান হতে তাপ শোষণ করে হিমায়ক তরল থেকে বাষ্পে পরিণত হয়। এইখানে আমাদের কাজ করে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, ঠিক আছে। আচ্ছা, এখন এরপর আছে কম্প্রেসর। তো কম্প্রেসর কি করে? আমাদের এই যে আমাদের তোমার তরল যে রেফ্রিজারেন্টটা বাষ্পে পরিণত হয়, এই বাষ্পটাকে হচ্ছে তোমাদের নিম্ন তাপমাত্রা এবং নিম্ন চাপের বাষ্প থাকে, হ্যাঁ, এটাকে আমরা সুপারহিটেড ফেজে বা উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার বাষ্পে হচ্ছে কনভার্ট করে কে? এই কম্প্রেসর। তাহলে আমরা কি বলতেছি? হিমায়ককে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রার বাষ্পে পরিণত করে, ঠিক আছে। এবং এই যে এই প্রেশারের যে আমাদের হচ্ছে পার্থক্য, এইটা হচ্ছে নিয়ন্ত্রণ করে এবং তাপমাত্রা বৃদ্ধি করে, আমরা লিখছি এখানে। এবং রেফ্রিজারেন্ট যেটা আছে আমাদের, রেফ্রিজারেন্টের ফ্লো নিয়ন্ত্রণ করে। এবং কম্প্রেসর হচ্ছে তোমাদের আইসেন্ট্রপিক প্রসেস বা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেসে কাজ করে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে মূলত এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন এই যে আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, এইটা আসলে আমরা কোথায় ব্যবহার করি? ঠিক আছে, খুব সিম্পল। দেখো, তোমার বাসাতে যে ফ্রিজটা আছে, সেইটা হচ্ছে আমরা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের উপর কাজ করে। তোমার বাসায় যে এসিটা লাগানো আছে, সেটাও হচ্ছে তোমার ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে কাজ করে। যদি ধরো সাপোজ যে এসি দেখতে যাই, আমার ধরো এই একটা রুম মনে করো, একটা রুম, ঠিক আছে। তো এই রুমের ভেতরে একটা চেম্বার লাগানো থাকে, এখানে আমরা গরম ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। এবং দেখবা বাড়ির ছাদের উপরে, ধরো এটা বাড়ির ছাদ অথবা বাড়ির কার্নিস, আমাদের এইখানে একটা বক্স লাগানো থাকে, এখান থেকে গরম বাতাস বের হয়। তো এই যে রুমের ভেতরে যে পার্টটা থাকে, এটাকে বলে আমরা ইনার পার্ট। রুমের বাইরে যেগুলো থাকে সেগুলো বলে আমরা আউটার পার্ট, হ্যাঁ। তো ইনার পার্টে শুধু থাকে কে? ইভাপোরেটর। ইনার পার্টে কে থাকে? ইভাপোরেটর। কারণ তোমার রুমের যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা শোষণ করে তো রুমের তাপমাত্রা কমাইতেছে, তাই না? তো রুমের ভেতরে থাকে ইভাপোরেটর, এবং বাইরে যেটা থাকে বাড়ির ছাদের উপরে তো যে গরম বাতাস বের হয়, এইটা হচ্ছে কন্ডেন্সার বলি। এটা আমরা কি বলি? কন্ডেন্সার বলি। তো এইখানে তোমাদের হচ্ছে কন্ডেন্সারের ওখানে তোমার হচ্ছে কম্প্রেসর এবং এক্সপ্যানশন ভালভ থাকে, ঠিক আছে। তো এ হচ্ছে বিষয়। আর তোমরা যদি বাসায় ফ্রিজের কথা চিন্তা করো, যে ফ্রিজে ধরো খাবার রাখা আছে, এটা হচ্ছে ফ্রিজ, এটা খাবার রাখা আছে, তো এর ভেতরে অনেকগুলো কয়েল পেঁচানো থাকে এভাবে, ঠিক আছে। এবং এটা ঢাকা থাকে মনে করো সাদা আবরণ দিয়ে, ফ্রিজের ভেতরে দেখবা গেট মানে ফ্রিজটা খুলে ভেতরে সাদা আবরণ দিয়ে ঢাকা থাকে, ওর ভেতরে থাকে ইভাপোরেটরের কয়েলগুলো থাকে, এগুলা কপার টিউব বলি আমরা। এই কপার টিউবের ভেতরে রেফ্রিজারেন্টটা ফ্লো করে, ঠিক আছে। এবং তুমি যে খাবারটা রাখছো, এই খাবারটা কি করে? এই খাবারটা থেকে তাপমাত্রা শোষণ করে এই লিকুইড রেফ্রিজারেন্টটা হচ্ছে কি করে? ভ্যাপারে কনভার্ট হয়। এবং তুমি ফ্রিজের বাইরে দেখবা, তোমার ফ্রিজের বাইরেও হচ্ছে তোমার এরকম কয়েল পেঁচানো থাকে। তো এই যে কয়েলটা পেঁচানো আছে, এইটাকে বলি আমরা হচ্ছে বাইরে যে অংশটা থাকে তোমার, সেটা হচ্ছে কন্ডেন্সার। এবং দেখবা যে নিচে, ফ্রিজের নিচে এরকম একটা বক্স থাকে, এইখানে একটা ধরো তোমার হচ্ছে এরকম একটা ছোট সিলিন্ডার থাকে, হ্যাঁ,
এরকম একটা ছোট সিলিন্ডার থাকে, এটাকে বলি আমরা কম্প্রেসর বলি, এবং এইখানে হচ্ছে আমাদের একটা এক্সপেনশন ভালভ থাকে বা থ্রটলিং ভালভ থাকে। তো আশা করি সবাই একটু ক্লিয়ার হয়েছো। যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকো তবে হচ্ছে আমরা আরেকটু দেখবো, ব্লক ডায়াগ্রামটা দেখবো। আসলে ধরো কন্ডেন্সার দিলাম আমি, এটা হচ্ছে কন্ডেন্সার এখানে একটা পার্ট দিলাম, হ্যাঁ, এটা হচ্ছে কন্ডেন্সার থেকে আমরা হচ্ছে আসে আমাদের এক্সপেনশন ভালভ, ঠিক আছে। এরপরে যাই হচ্ছে আমাদের ইভাপোরেটরে, এটা হচ্ছে ইভাপোরেটর, আর এইখানে আসার ইভাপোরেটর থেকে আমাদের কম্প্রেসরে ঢোকে, হ্যাঁ। কম্প্রেসরের কাজ কি, কম্প্রেসড করে আয়তন কমিয়ে, তার মানে আমাদের যখন প্রবেশ করতেছে তখন বড় আয়তনে প্রবেশ করে এবং যখন বের হয় তখন ছোট আয়তনটা কমিয়ে তারপরে বের হয়, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এইটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম আমাদের, এটা হচ্ছে আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের ফ্লো ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ফ্লো ডায়াগ্রাম ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের, হ্যাঁ। এইখানে তোমার এটা ছিল তোমার রুমের ভেতরে এবং তোমার রুম ঠান্ডা করতেছিল বা খাবার ঠান্ডা করতেছিল। আমি যদি বলি এটা হচ্ছে কন্ট্রোল ভলিউম, অর্থাৎ আমি এই ভলিউমটাকে কন্ট্রোল করতেছি, এই ভলিউমের তাপমাত্রাকে আমি কন্ট্রোল করতেছি। তো দেখো এইখান থেকে আমাদের তাপ হচ্ছে শোষণ করে রেফ্রিজারেন্ট, এবং এইটা পরিবেশের বাইরে ছাদে থাকে, এখান থেকে তাপটা ছেড়ে দেয় এখানে, হ্যাঁ। তো আমাদের এটা বলতেছিলাম কি এক্সপেনশন ভালভ। তাহলে এখন দেখো যে আমাদের রেফ্রিজারেন্টটা এই যে এগুলো হচ্ছে কপার টিউব, এখান দিয়ে ফ্লো করতেছে। তোমরা যারা আমাদের পেইড কোর্সে আছো তোমাদের এই রিলেটেড ভিডিও আমি কিন্তু দেখাইছি, ঠিক আছে, যে আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, টোটাল অ্যানিমেশন ভিডিও আমি তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, হ্যাঁ। তো এখন তোমাদের হচ্ছে যে আমরা যদি বলি যে এখান দিয়ে আমাদের হচ্ছে, ধরো আমি নাম্বারিং করি যদি, যে আমার এখান থেকে বের হচ্ছে রেফ্রিজারেন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিলাম, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট দিলাম, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, হ্যাঁ। তাহলে 1 2 3 4। এখন 1 নম্বর পয়েন্টে দেখো এখানে আমাদের এই 4 নম্বর পয়েন্টে যখন রেফ্রিজারেন্ট ঢোকে তখন এই জায়গাতে আমাদের হচ্ছে রেফ্রিজারেন্টের কন্ডিশন থাকে মিক্সচার, ওকে। এবং এইখানে থাকে কি আমাদের, এখানে থাকে লিকুইড প্লাস ভ্যাপার, এবং যতটুকু লিকুইড আছে এটা যখন ইভাপোরেটরে প্রবেশ করে তখন এখান থেকে তাপ শোষণ করে এই রেফ্রিজারেন্টটা ভ্যাপার হয়ে যায়। এটা কি হয়, ভ্যাপার হয়ে যায়। তাহলে হচ্ছে আমরা বলতেছি এই যে পজিশনে 1 নম্বর পজিশনে ইভাপোরেটর থেকে যখন আউট হচ্ছে তখন কি হচ্ছে, স্যাচুরেটেড ভ্যাপার, এবং এটা যখন কম্প্রেসরে ঢুকতেছে তখন এটা কম্প্রেসড করে আয়তন কমাইলে কি তাপমাত্রা বাড়াইতেছে, চাপ বাড়াইতেছে, তখন আমরা এটা হচ্ছে আমাদের রেফ্রিজারেন্টটা পরিণত হয় সুপারহিটেড স্টিমে পরিণত হয় বা সুপারহিটেড ভ্যাপারে কনভার্ট হয়, হ্যাঁ। এবং এই সুপারহিটেড ভ্যাপারটা কন্ডেন্সারে যখন ইন করতেছে তখন কন্ডেন্সার কি করতেছে, এই যে পরিবেশে আমাদের তাপ ছেড়ে দিচ্ছে, তখন তাপ ছেড়ে দেওয়ার ফলে কি হয়, এই সুপারহিটেড স্টিম বা সুপারহিটেড ভ্যাপারটা আমার হচ্ছে স্যাচুরেটেড লিকুইডে কনভার্ট হয়। এবং আমরা বলছিলাম যে কন্ডেন্সার এবং ইভাপোরেটর কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করে, মানে এই জায়গাতে আমাদের চাপের কোনো পরিবর্তন হবে না, অনলি ফেজের পরিবর্তন হবে। দেখো ইভাপোরেটরে যখন ঢুকতেছে আমার তখন লিকুইড ফেজের হচ্ছে আমাদের রেফ্রিজারেন্ট ঢুকতেছে, এবং ইভাপোরেটর থেকে যখন আউট হতেছে তখন কি ভ্যাপার ফেজের রেফ্রিজারেন্ট বের হচ্ছে, তার মানে শুধু তরল থেকে ভ্যাপারে কনভার্ট হয়েছে। তার মানে আমি বলতেছি কি আমার ইভাপোরেটর হচ্ছে লিকুইড থেকে ভ্যাপারে কনভার্ট হইতেছে, আর কন্ডেন্সারে হচ্ছে আমাদের ভ্যাপার থেকে লিকুইডে কনভার্ট করতেছে। এখানে চাপের কোনো পরিবর্তন হয় না, ওকে। সো এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের কার্যপ্রণালী লিখতে একবারে ইজি বা পানি হয়ে যাবে, ঠিক আছে। আমি যা যা আলোচনা করছি সবগুলো এই কথাগুলো কার্যপ্রণালীতে লিখবো। তাহলে আমি আরেকবার একটু যদি ব্রিফ করি তোমাদেরকে এখানে, তার একটু জানাই রাখি, তোমাদের কিন্তু আমাদের একাডেমিক পেইড গ্রুপে কিন্তু ক্লাস অলরেডি, তোমাদের মিড সেমিস্টারের যে ক্লাস এটা কিন্তু সিলেবাস শেষের পথে, ঠিক আছে। তো তোমরা যারা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে, এবং ডিপার্টমেন্ট সাবজেক্ট বলো, নন ডিপার্টমেন্ট সাবজেক্ট বলো, সব কিছু বিস্তারিত জানতে চাও বা হচ্ছে পড়াশোনা করতে চাও, এবং সেমিস্টার ফাইনাল এবং মিড পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করতে চাও, এবং বের হওয়ার পরে ভালো মানে কোথাও সরকারি চাকরি বা ডুয়েট অ্যাডমিশন আসতে চাও, তবে তোমরা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। এখানে আমরা বিস্তারিত পড়াই আমরা। সো আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে হলে আমাদের হচ্ছে ফার্স্ট কমেন্টে অথবা তুমি ডেসক্রিপশনে, তুমি যদি ইউটিউব থেকে দেখো তাহলে ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফার্স্ট কমেন্টে হচ্ছে আমাদের বিস্তারিত দেওয়া আছে, একটু চেক দিয়ে নিবা, ঠিক আছে।
তো এখন দেখো যে আমরা বলতেছি যে আমাদের যে রেফ্রিজারেন্ট, এইটা আমি জাস্ট 1 মিনিটে বলতেছি। দেখো যে আমাদের এখান থেকে রেফ্রিজারেন্ট হচ্ছে কি, রেফ্রিজারেন্ট হচ্ছে লিকুইড রেফ্রিজারেন্ট প্রবেশ করে ইভাপোরেটরে, ইন করে কি লিকুইড রেফ্রিজারেন্ট এবং বের হয় কি ভ্যাপার রেফ্রিজারেন্ট, এবং কম্প্রেসরে আমরা হচ্ছে ভ্যাপার রেফ্রিজারেন্টটা ঢোকে এবং বের হয়, কম্প্রেসর থেকে বের হয় কি আমাদের সুপার হিটেড ভ্যাপার বা সুপার হিটেড স্টিম বের হয়, ঠিক আছে। এবং কন্ডেন্সারে দেখো আমাদের সুপার হিটেড স্টিম বা সুপার হিটেড ভ্যাপার প্রবেশ করতেছে, বের হচ্ছে কি স্যাচুরেটেড লিকুইড বা লিকুইড বের হচ্ছে। এবং এই স্যাচুরেটেড লিকুইডটা এক্সপেনশন ভালভে হচ্ছে প্রবেশ যখন করতেছে, এবং এক্সপেনশন ভালভে আমার প্রবেশ করতেছে কি স্যাচুরেটেড লিকুইড। কোন স্যাচুরেটেড লিকুইড? হাই প্রেশারের স্যাচুরেটেড লিকুইড আমার হচ্ছে প্রবেশ করতেছে, এবং এখান দিয়ে বের হচ্ছে কি আমাদের, এখান দিয়ে বের হচ্ছে আমাদের লো প্রেশারের লিকুইড প্লাস ভ্যাপার মিক্সচার হচ্ছে রেফ্রিজারেন্ট। এখন তোমাদের কিন্তু বইয়ে কিন্তু দেওয়া থাকে এই যে এক্সপেনশন ভালভের আউটপুট যেটা, এখানে শুধুমাত্র লিকুইড বের হয়, হ্যাঁ। কিন্তু তোমরা যখন হচ্ছে পিএইচ কার্ভ দেখবা তখন কিন্তু দেখবা যে এইখানে আমাদের কিছুটা 10% থেকে 30% পর্যন্ত আমাদের কি থাকে, ভ্যাপার থাকে, ঠিক আছে। তো এইটা আমরা হচ্ছে আবার যখন আমরা বাস্তবে প্রয়োগ করি তখন আমরা সাবকোল করে আমরা হচ্ছে এই যে ভ্যাপার 10 থেকে তোমার 0 থেকে 30% বা 20% পর্যন্ত ভ্যাপার থাকে, এইটাকে কমানোর চেষ্টা করি আমরা। ওকে, সো আমাদের হচ্ছে এতটুকু আমাদের কাজ, ঠিক আছে। তো আমরা এইটাই হচ্ছে কথাগুলাই হচ্ছে লিখবো। তার আগে যদি আমরা বলি যে আমরা একটু পিএইচ বা টিএস ডায়াগ্রাম দেখবো, কারণ তোমাদের এটা চাকরির পরীক্ষার জন্য এই ব্লক ডায়াগ্রামটা এবং পিএইচ এবং টিএস ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, হ্যাঁ। এবং সেমিস্টার ফাইনালের জন্য পিএইচ কার্ভটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা টিএস কার্ভ দেখবো যদি আমরা বলি, তো আমাদের টিএস টেম্পারেচার ভার্সেস এন্ট্রপি, আমরা এসকে এন্ট্রপি আর প্রকাশ করছিলাম, হ্যাঁ। তো আমরা টিএস কার্ভে আমরা কার্ভ আঁকার আগে একটা জিনিস দেখবো, এটা হচ্ছে আমরা বলি এটাকে ডোম বলি, এটাকে আমরা কি বলি, ডোম বলি। এইখানে একটা পয়েন্ট থাকে আমাদের, এটা টিএস এর জন্য ডোম একরকম, পিএইচ এর জন্য ডোম একরকম, পিভির জন্য ডোম আরেক রকম। তো এটাকে আমরা বলি সিপি অর্থাৎ ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ আমরা কি বলি ক্রিটিক্যাল পয়েন্ট। এইটা হচ্ছে আমাদের এই জায়গাটা আমরা যদি বলি নাম্বারিং করি, ধরো এই যে এখান থেকে এই পাশ যেটা, সেটা হচ্ছে আমরা 1 নাম্বার পয়েন্ট দিলাম, এটা 2 নাম্বার পয়েন্ট দিলাম, এই ভেতরে ডোমের ভেতরটা 2 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট দিলাম, হ্যাঁ। তো আমাদের টোটাল কয়টা পয়েন্ট বলছে, 3টা পয়েন্ট বলছে। ডোমের ভেতরে আমাদের মিক্সচার ফেজে থাকে, ঠিক আছে, অর্থাৎ এই ডোমের ভেতরে আমাদের লিকুইড এবং তোমার হচ্ছে ভ্যাপার থাকে। এবং 1 নাম্বার যে ফেজটা বলতেছি আমরা, এই 1 নাম্বারটাকে বলতেছি আমরা সাবকোল্ড ফেজ অর্থাৎ লিকুইড ফেজ বলতেছি আমরা। 3 নাম্বার যে ফেজটা, এইটাকে বলতেছি আমরা সুপারহিটেড জোন বা সুপারহিটেড রিজিয়ন, ঠিক আছে, মানে এখানে একটা ভ্যাপার ফেজ থাকে। তো এখন এই যে তোমার ডোমের দাগ দেখতেছো, এইটা বলি আমরা স্যাচুরেটেড লাইন বলি, আমরা স্যাচুরেশন লাইন, ঠিক আছে। তো এখন আমাদের যদি এই পাশে ধরো এখানে হচ্ছে আমাদের লিকুইড আছে, এটা হচ্ছে কি আমাদের লিকুইড, এটা আমাদের হচ্ছে ভ্যাপার ফেজ। তো আমি যখন এইখান থেকে যখন এইদিকে যাত্রা শুরু করব, ধরো এইদিকে যাত্রা শুরু করব, তখন দেখো আমার এইখানে তখন আমার লিকুইড, হ্যাঁ। তো যত আমি এই পাশে যাব আস্তে আস্তে যত যাইতে থাকবো, তত আমাদের লিকুইডের পরিমাণ কমতে থাকবে, ভ্যাপারের পরিমাণ বাড়তে থাকবে, লিকুইডের পরিমাণ কমতে থাকবে, ভ্যাপারের পরিমাণ বাড়তে থাকবে, এবং এই জায়গাতে যাওয়ার পরে পুরোটা ভ্যাপারে কনভার্ট হবে। এবং এখান থেকে যখন আমি এই পাশে বের হয়ে যাবো এই লাইন থেকে, তখন আমাদের সেটা সুপার হিটেড জোনে চলে যাবে, ঠিক আছে। আবার যখন আমরা লিকুইড থেকে যখন আমরা এইদিকে ভ্যাপার থেকে যখন এইদিকে আসবো, তাহলে এখানে আমাদের ভ্যাপারের পরিমাণ বেশি, এখানে ভ্যাপারের পরিমাণ কম, আস্তে লিকুইড যোগ হচ্ছে, এখানে আরেকটু লিকুইড যোগ হচ্ছে, এখানে আবার লিকুইড কনভার্ট হইতেছে। তো এইভাবে আমাদের হচ্ছে ফেজগুলা পরিবর্তন করে। ওকে, সো আমরা আশা করি তোমরা হচ্ছে এই যে ডোমের যে বিষয়টা এটা বুঝতে পারছেন। ক্রিটিক্যাল পয়েন্ট যেটা বলতেছি, ক্রিটিক্যাল পয়েন্ট কি আমাদের, এটা হচ্ছে তোমার এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফেজ পরিবর্তন করতে সুপ্ত তাপের প্রয়োজন হয় না। অর্থাৎ আমাদের এই পয়েন্টে আমার যদি রেফ্রিজারেন্ট যদি ফেজ যখন পরিবর্তন করে, তখন এখানে আমাদের ল্যাটিন হিট বা সুপ্ত তাপের কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমরা এই পয়েন্টটাকে বলি ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, সো আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের টিএস এর ডোম এটা, আর হচ্ছে আমাদের যদি বলি পিএইচ অর্থাৎ পিএইচ প্রেসার ভার্সেস এনথালপি, এইচটাকে আমরা কি বলি এনথালপি। তো পিএইচ কার্ভটা হচ্ছে এইরকম হবে, ঠিক আছে। আর এর ক্রিটিক্যাল পয়েন্টটা হবে এই জায়গাতে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, সো আমাদের এইখানে তোমাদের যদি বলি এই ডোমের ভিতরে আমাদের এই যে এখান থেকে যদি আমি এভাবে একটু দাগাই দিই এভাবে, তো আমাদের এই টোটাল লাইনটাকে বলতেছি আমরা, এটা হচ্ছে আমাদের এই লাইনটাকে বলতেছি আমরা কনস্ট্যান্ট প্রেশার লাইন। প্রেশার ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, অর্থাৎ এই পয়েন্টের প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রেশারটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি কনস্ট্যান্ট প্রেশার লাইন। এটা কি জন্য দেখালাম তোমাদেরকে, আমাদের এটা লাগবে, কেন লাগবে, আমাদের বলছিলাম কনডেন্সার এবং ইভাপোরেটর এই দুইটা জিনিস হচ্ছে কি করে আমাদের কনস্ট্যান্ট প্রেশার প্রসেসে
চলে। তো চলো আমরা একটু টিএইচ এবং পিএইচ কার্ভটা দেখে আসি, ঠিক আছে? তো এটা তোমরাই পারবা, জাস্ট আমি একটু ধরাই দিব খালি, ঠিক আছে? তো এখন আমরা যদি বলি যে ভিসিআরসি এর টিএস ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, তাহলে আমি টিএস ডায়াগ্রাম যদি আঁকি, ধরো টেম্পারেচার ভার্সেস এনট্রপি কার্ভ, হ্যাঁ? তো আমাদের ডোমটা আঁকে ফেলি একটু, এটা হচ্ছে আমাদের ডোম, হ্যাঁ? এখানে ছিল আমাদের কি সিপি, ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা হচ্ছে আমাদের দেখো এই কনডেন্সার এবং ইভাপোরেটর এই দুইটা জায়গাতে কি কনস্ট্যান্ট প্রেসার কাজ করতেছিল। তো আমরা কনস্ট্যান্ট প্রেসার কয়টা, দুইটা, তার দুইটা কনস্ট্যান্ট প্রেসার লাইন টানলাম। ধরো এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রেসার লাইন, আমাদের দুইটা, ঠিক আছে? আমি ধরলাম এটা হচ্ছে ইভাপোরেটরের লাইন, এটা হচ্ছে আমাদের কনডেন্সারের লাইন, ওকে? এখন দেখো আমাদের ইভাপোরেটরে যখন ইন হইতেছিল 4 নাম্বার পয়েন্টটা, ঠিক আছে? আমাদের 4 নাম্বার পয়েন্ট, হ্যাঁ? তো 4 নাম্বার পয়েন্টে কি ছিল আমাদের লিকুইড এবং মিক্সচার, এবং আমি বলছিলাম দেখো ডোমের ভিতরে লিকুইড এবং মিক্সচার। তো আমি এখান থেকে যদি শুরু করি, ধরো 1 নাম্বার পয়েন্ট থেকে শুরু করলাম। 1 নাম্বার পয়েন্টটা কোন জায়গায়, এই জায়গাতে। তো 1 নাম্বার পয়েন্টে কি ছিল, স্যাচুরেটেড ভ্যাপার। অর্থাৎ আমরা বলছিলাম যে এই যে ডোমের এই লাইনটা দেখতেছো, এই লাইনটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড লাইন। তারপরে স্যাচুরেটেড ভ্যাপার ফেজ কোনটা, এটা 1 নাম্বার পয়েন্ট ছিল, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট। এই 3 নাম্বার পয়েন্টে ছিল কি আমাদের ভ্যাপার ফেজ। তাহলে ভ্যাপার ফেজ স্যাচুরেটেড পয়েন্ট কোনটা, এই যে আমাদের ডোমের উপরে যে ডোমের যে লাইনটা আছে, এই লাইনের উপরটা হচ্ছে আমাদের স্যাচুরেটেড ভ্যাপার, এই জায়গাতে। তাহলে আমরা এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট দিলাম। এখন দেখো 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা বলতেছে কি আমাদের সুপার হিটেড স্টিম। তো আমরা বলছিলাম কি স্যাচুরেটেড লাইনের ওই পাশে যে লাইনটা থাকবে এটা হচ্ছে আমাদের সুপার হিটেড জোন, হ্যাঁ? তারপরে আমি এখান থেকে দেখো এবং বলতেছিলাম আমাদের কম্প্রেসর আইসেন্ট্রপিক প্রসেসে চলে, এবং আইসেন্ট্রপিকে বলছিলাম আমি এনট্রপি স্থির। তাহলে এনট্রপি যদি স্থির হয় দেখো, তাহলে আমাদের হচ্ছে এনট্রপি তো এস, তাহলে এস যদি স্থির করতে যায়, ধরো সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে দেখো আমি যখন এখান থেকে এই ওয়াই অ্যাক্সিস থেকে আমি এইদিকে যত যাব, আমার এক্স এর মান তত বাড়তেছে। এখানে এক্স এর মান 1, এখানে এক্স এর মান 1, এখানে এক্স এর মান আরেক, এখানে এক্স এর মান আরেক, এখানে আবার বাড়তেছে। আবার এক্স থেকে যখন ওয়াইয়ের দিকে যাব আমি, তখন আমাদের এইখানে এখান থেকে কিন্তু আমাদের এক্স এর মান সব জায়গাতেই সমান, কিন্তু ওয়াই এর মানটা আস্তে আস্তে বাড়তেছে আমাদের, ঠিক আছে? তার মানে আমরা বলছি কি যে আমাদের এনট্রপি স্থির রাখতে হবে। এনট্রপি যদি স্থির রাখি আমি, তাহলে দেখো তো আমাদের ওয়াই এর প্যারালালে, অর্থাৎ টেম্পারেচার প্যারালালে হচ্ছে আমাদের দাগ দেওয়া লাগবে। তাহলে আমি প্যারালালে দাগ দিলাম একটা, দেখো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট। এখন দেখো তুমি এই রেখা থেকে তুমি এই রেখার উপর যতগুলো লাইন টানবা, সবগুলো লাইনের ক্ষেত্রে এস এর মানটা সমান থাকবে, ওকে? তাই 2 নম্বর পয়েন্ট। এখন 3 নম্বর পয়েন্ট কি বলতেছে, কনডেন্সার। তো কনডেন্সারে কোন ফেজ আছে, স্যাচুরেটেড লিকুইড। তো স্যাচুরেটেড লিকুইড কোন জায়গাতে, এই জায়গাতে এখান থেকে লিকুইড শুরু হয়েছে, এখান থেকে লিকুইড হওয়া শুরু হবে, এইদিকে যত আসবে লিকুইড বেশি। তাহলে এখন বলো এই জায়গাতে আমাদের স্যাচুরেটেড লিকুইড বলছে, তার মানে এই যে আমাদের ডোমের যে লাইন আছে এই লাইনের উপরে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। তাহলে আমি 1 থেকে 2 এ গেছি, 2 থেকে 3 এ আসছি। এবং দেখো আমাদের 4 নম্বর যে পয়েন্ট, এই 4 নম্বর পয়েন্টটা কোথায় আছে, 4 নম্বর পয়েন্টে যে রেফ্রিজারেন্ট, এই রেফ্রিজারেন্টের কন্ডিশন হচ্ছে আমাদের লিকুইড এবং ভ্যাপার। তো লিকুইড এবং ভ্যাপার কখন হবে, লিকুইড এবং ভ্যাপার দেখো এইখানে আমাদের 4 নম্বর পয়েন্টে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে এখানে তো আমাদের সম্পূর্ণটাই কি স্যাচুরেটেড লিকুইড থাকতে পারে। লিকুইড এবং ভ্যাপার যেহেতু বলছে আমাদের, তাহলে সেটা হচ্ছে কি ডোমের ভিতরে হবে। তাই ডোমের ভিতরে আমরা একটা দাগ দিলাম, এইটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আমাদের ডোমের ভিতরে কেন, 4 নম্বর পয়েন্ট ডোমের ভিতরে এই কারণে যে আমাদের 4 নম্বর পয়েন্টের রেফ্রিজারেন্টের কন্ডিশন হচ্ছে লিকুইড এবং ভ্যাপার, এবং এই ভ্যাপারটা অনেক কম থাকে। দেখো 4 নম্বর পয়েন্টে এই লিকুইড থেকে কাছে আছে, অর্থাৎ এখানে ভ্যাপারের পরিমাণ কম, লিকুইডের পরিমাণ বেশি। তো আশা করি তোমাদের টিএস ডায়াগ্রাম নিয়ে কখনোই আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তোমাদের বইয়ে হয়তো দেওয়া আছে যে এই যে এখান থেকে দেওয়া আছে, এটা একটু মিশাই দিছে, এদিকে মিশাই দিছে, জাস্ট শুধু এতটুকু দেওয়া আছে। তুমি এভাবে আঁকলেও তোমার একটা মার্কেও কাটতে পারবে না, ঠিক আছে? এরপর আমরা যাবো পিএইচ কার্ভে, পিএইচ ডায়াগ্রাম। তো পিএইচ ডায়াগ্রামে আমরা বলছিলাম কি পিএইচ, হ্যাঁ? তো পিএইচ ডায়াগ্রামের কার্ভ কীরকম হবে, এরকম হবে, কার্ভটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, হ্যাঁ? তো পিএইচ কার্ভে আমাদের কনস্ট্যান্ট প্রেশার, তো কনস্ট্যান্ট প্রেশার কোনটা কন্ডেন্সার এবং ইভাপোরেটর। তো আমি দাগ দিয়ে দিলাম, এই যে একটা কন্ডেন্সারের লাইন, এটা হচ্ছে ইভাপোরেটর লাইন। তাহলে তো প্রেশারটি এই 1 নম্বর এই লাইনে সব জায়গাতে প্রেশার সমান, এই লাইনে সব জায়গাতে প্রেশার সমান। এখন দেখো আমরা যখন কম্প্রেসারে যখন ঢুকতেছে আমাদের, তাহলে আমি দিলাম এইটা হচ্ছে আমাদের কি 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কেন, এই জায়গাটা হচ্ছে আমাদের সুপার হিট মানে স্যাচুরেটেড ভ্যাপার, এবং স্যাচুরেটেড ভ্যাপার কোন কন্ডিশনে, 1 নম্বর ফেজে। তাহলে আমরা হচ্ছে 1 নম্বর পয়েন্ট দিলাম এটা। এবার কম্প্রেসারে প্রবেশ করে যখন আমাদের এখানে আসতেছে, আস্তে আস্তে আমাদের কম্প্রেস যখন করতেছে, আয়তন কমতেছে, প্রেশার বাড়তেছে, চাপ এবং হচ্ছে কি বাড়তেছে, টেম্পারেচার বাড়তেছে। মানে আমাদের এইখানে দেখো প্রেশারটা আস্তে 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 বাড়তেছে, একসাথে হুট করে বাড়তেছে না কিন্তু। তাহলে আমাদের প্রেশারটা যদি আস্তে আস্তে বাড়ায়, তাহলে দেখো এই যে এখানে হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? দেখো তো প্রেশারটা আস্তে আস্তে বাড়তেছে, এবং
3 নম্বর পয়েন্ট যেটা দেখো, এটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড। তো স্যাচুরেটেড লিকুইড কোন জায়গাতে হবে? এই জায়গাটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, এই জায়গা হচ্ছে আমাদের স্যাচুরেটেড লিকুইড জোন, ঠিক আছে? তাহলে 3 নম্বর দিলাম। এবার দেখো 4 নম্বর পয়েন্টটা কি বলতেছে আমাদের? 4 নম্বর পয়েন্টে বলতেছে লিকুইড এবং ভ্যাপার। তাহলে আমাদের 4 নম্বর পয়েন্টে সোজা নিচে নামতেছে, এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এখন এক্সপ্যানশন ভালভ 4 নম্বর পয়েন্ট কেন? এই এক্সপ্যানশন ভালভকে আমরা এটাও বলতে পারি আইসোএনথালপিক প্রসেস বলতে পারি, হ্যাঁ? তো আইসোএনথালপিক প্রসেস কোনটা? যেখানে আমাদের এনথালপির মানটা কনস্ট্যান্ট থাকে। তুমি দেখো আমরা বলছিলাম এটা হচ্ছে থ্রটলিং প্রসেস, থার্মোডাইনামিক্স আমাদের থ্রটলিং প্রসেস বলে কোনো কথা নাই, এই জন্য আমরা টিএস ডায়াগ্রামের সময় আমরা ধরছিলাম কি এটা আইসেন্ট্রপিক প্রসেস, এবং পিএইচ এর সময় এটা হচ্ছে আমাদের আইসোএনথালপিক প্রসেস, ঠিক আছে? তো দেখো এই জন্য আমাদের এখানে আমরা বলছিলাম কি যে আইসেন্ট্রপিক প্রসেসে আমাদের এনট্রপি স্থির থাকবে, বাট দেখো এখানে 3 থেকে 4 যখন আসছে আমাদের দেখো হালকা একটু কার্ভ হয়েছে কেন? এটা আসলে আমাদের কিন্তু আইসেন্ট্রপিক প্রসেস না, এবং এটা আমাদের থ্রটলিং প্রসেস, এবং সেই কারণে হচ্ছে আমাদের একটু হালকা কার্ভ হয়েছে, এবং এটা আইসোএনথালপিক প্রসেসও বলতে পারি আমরা, এই জন্য আমাদের এনথালপিটা হয়েছে। তো এই দুইটা, এটা তোমাদের সংক্ষিপ্ত কোশ্চিনে আসে, আর চাকরির পরীক্ষাতে তোমাদের সরাসরি বলতে পারে এরকম যে তোমাদের হচ্ছে নির্ণয় করো, তোমাদের হচ্ছে পিএইচটিএস ডায়াগ্রাম অঙ্কন করো, অথবা ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশনের ব্লক ডায়াগ্রাম চিত্র অঙ্কন সহ পিএইচটিএস ডায়াগ্রাম অঙ্কনটা করো। আবার তোমাকে তুমি যখন ম্যাথ আসতে পারে যে তোমার হচ্ছে এনথালপির মান দিয়ে দিছে, তোমাকে 1 নম্বর এনথালপি, 2 নম্বর এনথালপি দিছে, 3 নম্বর এনথালপি দিছে, তোমাকে হচ্ছে এই জায়গার টেম্পারেচার বের করতে বলছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তোমরা যারা অ্যাডমিশনে আছো, মানে অ্যাডমিশন বেঁচে আছো, আমাদের ডিপার্টমেন্ট প্রি কোর্সে যারা হচ্ছে ক্লাস করেছো তাদেরকে আমরা এটা বিস্তারিত পড়াইছি। সো তোমাদের এখন এটা লাগবে না যে আমাদের ইকুয়েশনগুলো ম্যাথ করার সিস্টেমটা লাগবে না, এই জন্য আমি পড়াই দিচ্ছি না, ঠিক আছে? তো তোমরা যারা পড়তে চাও তোমরা চাইলে হচ্ছে আমাদের একাডেমিক কোর্স অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে পারো এখন থেকে, প্রি ডিপার্টমেন্টের হচ্ছে প্রিপারেশন নিতে চাইলে ডুয়েট অ্যাডমিশনে বা জব প্রিপারেশনের জন্য। তো এখন হচ্ছে এইটা হলো। এখন দেখো এখানে 3 নম্বর এবং 4 নম্বর এনথালপি সবসময় সমান থাকে। তোমাদের গত বছর আগের বছর মেবি ডুয়েটে হচ্ছে একটা কোশ্চেন আসছিল এবং কব বের করতে বলছিল কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের। তো বাট ওইখানে হচ্ছে ম্যাক্সিমাম ভুল করছে, কারণ এখানে এনথালপির মান এটা দেওয়া ছিল, বাট আমাদের এনথালপির মান কিন্তু 4 নাম্বারটা লাগে, ঠিক আছে? তো 4 নাম্বারের এনথালপি হচ্ছে খুঁজে পায় নাই। তো এখন দেখো এখান থেকে দেখতে পাচ্ছি কি আমাদের 3 নম্বর এনথালপি যা, 4 নম্বর এনথালপিও তাই, ঠিক আছে? অনেকে এটা ধরতে পারে নাই। সো এটা হচ্ছে আমাদের গেল টোটাল আমাদের ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলের আমাদের কি কার্যপ্রণালী। তো আমি একটু যদি তোমাদেরকে বলি, একটু ব্রিফ করি, ধরো যে এই যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলে আমাদের কম্প্রেসর কি করতেছিল, কম্প্রেসর আমাদের ধরলাম কম্প্রেসর হচ্ছে আমাদের যখন এখানে ঢুকতেছিল, এটা সাকশন ইউনিট ধরলাম আমরা, সাকশন ইউনিট মানে আমরা হচ্ছে গ্রহণ করতেছি। তা আমরা বলতে পারি দেখো যে কম্প্রেসর সাকশন স্ট্রোকের সময় আমাদের কি করে, কম তাপমাত্রা, এখানে যখন আমাদের এখানে টেম্পারেচার কম থাকে, প্রেশারও কম থাকে, হ্যাঁ, কম তাপমাত্রা এবং চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্টটা কিছু গ্রহণ করে এবং বা শোষণ করে, রেফ্রিজারেন্ট কি করে, শোষণ করে, এবং কম্প্রেসর এই রেফ্রিজারেন্ট যেটা গ্রহণ করতেছে এইটা কি করতেছে, সুপারহিটেড স্টিমে পরিণত করে সে কন্ডেন্সারে প্রেরণ করতেছে, এবং কন্ডেন্সার কি করতেছে, এই সুপারহিটেড স্টিম যেটা বা সুপারহিটেড ভ্যাপার যেটা রেফ্রিজারেন্ট, এই কন্ডিশনটাকে সে কি স্যাচুরেটেড লিকুইডে হচ্ছে কনভার্ট করে আবার হচ্ছে কি আউটপুট দিয়ে বের করে দিচ্ছে, এবং এই আউটপুটটা কন্ডেন্সার কোথায় দিচ্ছে, এক্সপেনশন ভালভে। এক্সপেনশন ভালভ কি করতেছে, কন্ডেন্সারে আমাদের প্রেশারের কোনো পরিবর্তন করতেছে না, এক্সপেনশন ভালভ হচ্ছে আমাদের এই যে প্রেশার, এই প্রেশারটাকে রিডিউস করে আবার হচ্ছে কি করতেছে, ইভাপোরেটরে প্রেরণ করতেছে, এবং এভাবে এই চক্রটা চলতে থাকে। তো আমরা চলো একটু আমাদের কার্যপ্রণালী যেটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা একটু লিখে আসি, ঠিক আছে? আমরা কার্যপ্রণালী যদি দেখতে যাই, দেখো কার্যপ্রণালী বলতেছিলাম কি যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশনে কম্প্রেসর সাকশন স্ট্রোকের সময় কম তাপমাত্রা এবং চাপের বাষ্পীয় রেফ্রিজারেন্ট শোষণ বা গ্রহণ করে, কম্প্রেসর এ রেফ্রিজারেন্টকে উচ্চ তাপমাত্রা ও চাপের সুপারহিটেড ভ্যাপারে পরিণত করে কন্ডেন্সারে প্রেরণ করে, এবং কন্ডেন্সার চাপ অপরিবর্তন রাখিয়া তাপমাত্রা কমিয়ে একে তরলে পরিণত করে, এই উচ্চ চাপের রেফ্রিজারেন্টকে এক্সপেনশন ভালভে প্রেরণ করে। তার মানে কি বলছে, এই তরলে পরিণত করে ও এই উচ্চচাপের যে কন্ডেন্সারের উচ্চচাপ, এই উচ্চচাপের রেফ্রিজারেন্টকে এক্সপেনশন ভালভে প্রেরণ করে, এক্সপেনশন ভালভ এই উচ্চচাপের রেফ্রিজারেন্টকে নিম্নচাপে পরিণত করে ইভাপোরেটরে প্রেরণ করে। উক্ত রেফ্রিজারেন্টের তাপমাত্রা ও চাপ কম থাকায় ইভাপোরেটরে রক্ষিত উচ্চ তাপমাত্রার খাদ্য সামগ্রী হতে তাপ গ্রহণ করে বাষ্পীয় রেফ্রিজারেন্টে পরিণত হয়। এভাবে আমাদের রেফ্রিজারেন্ট চক্র চলতে থাকে। তো আশা করি তোমরা এর সাথে যখন তোমাদের হচ্ছে যদি বলে যে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল কার্যপ্রণালী লেখো, এটুকু লিখবা। আর এই যে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকাইছিলাম যেটা, এবং মাস্ট বি হচ্ছে এই যে নাম্বারিংটা করতে হবে, হ্যাঁ, নাম্বারিং না করলে কিন্তু সরাসরি কেটে দিবে। ওকে, তো
তো এইটা হচ্ছে আমাদের এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে চাও, তোমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে বা ক্যাপশনে হচ্ছে যে মানে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবা আমাদের কোর্সে। এবং আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা একটা এই যে সাজেশন বই পাবা আমাদের পক্ষ থেকে। এই সাজেশন বইটা তোমার এই সেমিস্টারে যতগুলো বই আছে, সাবজেক্ট আছে, সবগুলো সাবজেক্টের সমন্বয়ে তৈরি করা, যেটা তোমাদের হচ্ছে পরীক্ষার সময় রিভিশন দিতে অনেক বেশি ইজি হবে, ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের যদি ক্লাসে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবা এবং একটা লাইক কমেন্ট করে দিবা, ঠিক আছে? সো আজকের ক্লাস এখানেই। আসসালামু আলাইকুম।